ইতিহাস সম্পর্কে সামান্যতম ধারণা আছে, অথচ চেঙ্গিস খানের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। পৃথিবীর ইতিহাসে অন্যতম অপরাজিত জেনারেল ছিলেন তিনি, যিনি এককভাবে জয় করেছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি অঞ্চল এবং যিনি 4 কোটি নিরপরাধ মানুষকে হত্যা করেছিলেন। ধ্বংস, হত্যা, চাতুর্য, ক্ষমতা, লিপ্সা এবং রণকুশলতার এক অভূতপূর্ব মিশেলে গড়া চেঙ্গিস খানের জীবন কাহিনী যেন একটি জীবন্ত সিনেমার মতো। তার ঘটনাবহুল জীবনের রোমাঞ্চকর উত্থান পতন এবং অচিন্তনীয় ধ্বংসলীলা সম্পর্কে না জানলে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো আপনার অজানাই থেকে যাবে। হ্যাঁ বন্ধুরা, রহস্য জগতের এই পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি এই চেঙ্গিস খানের ইতিহাস সম্পর্কে। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে সবার আগে সব ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। মঙ্গোলিয়ার তৃণ চারণভূমিতে জন্ম হয়েছিল ইতিহাস সৃষ্টিকারী দাপুটে এই বিজেতার। ধারণা করা হয় চেঙ্গিস খানের জন্মস্থান ছিল উত্তর মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালার অন্তর্ভুক্ত বুরখান খালদুন পর্বতের খুব কাছে। অনেকের মতে তার জন্ম হয়েছিল 1162 সালে। বলা হয়ে থাকে অনন নদীর পাড়েই তার বেড়ে ওঠা। যদিও সারা পৃথিবীর কাছে তিনি পরিচিত চেঙ্গিস খান নামে, তবে এই বিশ্ববিজেতার আসল নাম কিন্তু চেঙ্গিস খান নয়। চেঙ্গিস খান হলো তার উপাধি। তার প্রকৃত নাম তেমুজিন। অনেক যুদ্ধ এবং রক্তপাতের পর 1206 সালে তেমুজিন যখন সমগ্র মঙ্গোলিয়ার একক অধিপতি হিসেবে আবির্ভূত হন, তখন তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয়, যার বাংলা অর্থ খুব সম্ভবত সমগ্র পৃথিবীর অধিপতি বা এই জাতীয় কিছু। চেঙ্গিস খানের ছেলেবেলা ছিল ঘটনাবহুল। চেঙ্গিস খানের পিতা ছিলেন স্থানীয় গোত্রপ্রধান, অর্থাৎ তার জন্ম হয়েছিল এক অভিজাত পরিবারে। মঙ্গল রীতি অনুসারে তাকে 12 বছর বয়সেই বিয়ে দেওয়া হয় বোর্তে নামের এক মেয়ের সাথে। তবে ছোট্ট তেমুজিনের কপালে সুখ বেশি দিন সইল না। সে সময়ের ইউরেশিয়ান অঞ্চলে এখনকার দিনের মতো একক কোনো জাতি বসবাস করত না, বরং লক্ষ লক্ষ বর্গমাইল জুড়ে বিস্তৃত এই তৃণ চারণভূমি বিভক্ত ছিল বিভিন্ন গোত্রে গোত্রে, দল ও উপদলের মাঝে। না ছিল কোনো সরকার কিংবা কোনো আইন কানুন। গোত্র বা কবিলা তান্ত্রিক সমাজে গোত্রের রীতিনীতিই ছিল চূড়ান্ত। চেঙ্গিস খানের জন্মের সময় সেখানে ছিল তাতারদের বড্ড আধিপত্য। চেঙ্গিসের পিতা ছিলেন তাতারদের ঘোরতর শত্রু। মঙ্গল জনশ্রুতি অনুসারে তাতারদের দেওয়া বিষ মিশ্রিত ঘোড়ার দুধ পানে মৃত্যু হয়েছিল চেঙ্গিসের পিতার। পিতার মৃত্যুর পর অপ্রাপ্ত বয়স্ক তেমুজিনের নেতৃত্ব মেনে নিতে চাইল না তার গোত্রের লোকজন। তাই একে একে গোত্রের সব মানুষ তাদের পরিবারকে রেখে চলে যেতে শুরু করল। এই সময়টা ছিল চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে কঠিন সময়। বালক চেঙ্গিস পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হচ্ছিলেন সে সময় থেকেই। শৈশবের প্রতিকূলতা তাকে তিলে তিলে মজবুত করে গড়ে তুলেছিল ভবিষ্যতের জন্য। চেঙ্গিসের চরিত্রের কঠোরতা বাল্যকাল থেকেই বোঝা যাচ্ছিল। মাত্র 13 বছর বয়সে নিজের সৎ ভাইকে হত্যা করেছিলেন নিখুঁত তীরন্দাজ বালকে এই তেমুজিন। হত্যার কারণ খুব সামান্য, খাবারের ভাগাভাগি নিয়ে ঝগড়া। 17 বছর বয়সে তেমুজিন ঘরে তুলে আনলেন তার বাল্যবধূ বোর্তেকে। চেঙ্গিস খানের জীবনে বহু নারীর সঙ্গ এসেছিল, কিন্তু বোর্তে ছিল তার প্রথম এবং শেষ ভালোবাসা। অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও শুধু বোর্তের গর্ভে জন্ম নেওয়া 4 ছেলেকেই উত্তরাধিকারী হিসেবে স্বীকার করে নিয়েছিলেন তিনি। সে যাই হোক, বোর্তেকে নিয়ে খুব বেশি দিন একসাথে থাকা হলো না তেমুজিনের। কিছুদিনের মধ্যেই আবারও এলো বিচ্ছেদ। প্রতিপক্ষ অতর্কিত হামলা চালিয়ে হত্যা করল তেমুজিনের গোত্রের লোকদের, সেই সাথে তুলে নিয়ে গেল বোর্তেকেও। এই বিপদে তেমুজিন শরণাপন্ন হলেন পিতৃবন্ধু তুঘরুল খানের। তুঘরুল খান ছিলেন এক শক্তিশালী গোত্রপ্রধান এবং চেঙ্গিস খানের পিতার রক্তের ভাই। সেকালে মঙ্গলরা ছোটবেলায় ব্লাড ব্রাদার বা রক্তের ভাই সম্পর্কে আবদ্ধ হতেন হাত কেটে রক্ত বিনিময় করে। ব্লাড ব্রাদাররা আজীবন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতিবদ্ধ হতেন। এছাড়াও বোর্তেকে উদ্ধার করতে চেঙ্গিস সাহায্য চাইলেন তার নিজের রক্তের ভাই চমুখার কাছে। অবশেষে উদ্ধার করা হলো বোর্তেকে। ফিরিয়ে আনার কিছুদিন পরেই বোর্তের গর্ভে জন্ম নিল চেঙ্গিস খানের বড় ছেলে জোচি। কিন্তু শত্রু শিবির থেকে বোর্তের মুক্ত হওয়ার মাত্র 9 মাস পর জন্ম নেওয়া জোচির পিতৃ পরিচয় নিয়ে কানাঘোষা শুরু হলো তাদের গোত্রের মধ্যে।
তবে চেঙ্গিস খান আজীবন জোচিকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। আস্তে আস্তে জমুখা এবং তুঘরুলের সহযোগিতায় শক্তিশালী হয়ে উঠেছিলেন তেমুজিন। প্রস্তুত হচ্ছিলেন আরও বড় কোনো সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য। তিনি সেনাবাহিনীর উচ্চ পদের জন্য বংশ পরিচয়ের চেয়ে যোগ্যতাকে প্রাধান্য দিতেন, যেটা ছিল মঙ্গল রীতিবিরুদ্ধ এবং তার রক্তের ভাই জমুখার কাছে খুবই অপছন্দনীয়। এছাড়া দুজনেরই চূড়ান্ত লক্ষ্য ছিল একক আধিপত্য কায়েম করার। একসময় তেমুজিনের রক্তের ভাই জমুখা পরিণত হলেন চেঙ্গিসের ঘোর দুশমনে। সময়ের সাথে সাথে আধিপত্য বিস্তারের এই সংঘাত বেড়েই চলল। তবে চূড়ান্ত মীমাংসা পেতে বেশি দিন অপেক্ষা করতে হলো না। চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটল 1206 সালের দিকে, অর্থাৎ চেঙ্গিসের বয়স যখন মোটামুটি 35 বছর। মঙ্গোলিয়ান অঞ্চল তখন দুই শিবিরে বিভক্ত, একদিকের নেতৃত্বে চেঙ্গিস, অন্যদিকে জমুখা। তেমুজিনের সাথে বেশ কয়েকটি যুদ্ধে জমুখার পরাজয়ের পর জমুখার লোকেরাই তাকে চেঙ্গিস খানের হাতে তুলে দেয়। তবে চেঙ্গিস খানের কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ ছিল বিশ্বাসঘাতকতা। জমুখার যে জেনারেলরা চেঙ্গিসের কাছে পুরস্কৃত হওয়ার আশায় নেতাকে তুলে দিয়েছিল শত্রুর কাছে, তাদের বিশ্বাসঘাতকতার পরিণতি হয়েছিল খুবই ভয়ঙ্কর। চেঙ্গিস তাদের সবাইকে বিশ্বাসঘাতকতার অপরাধে ফুটন্ত পানিতে সেদ্ধ করে হত্যার নির্দেশ দিয়েছিলেন। জমুখাকেও পিঠ ভেঙে হত্যা করেছিলেন চেঙ্গিস খান। যদিও চেঙ্গিস জমুখাকে হত্যা করতে চাননি বলে বেশ কিছু সূত্রে উঠে এসেছে, আর সে বছরই তাকে চেঙ্গিস খান উপাধিতে ভূষিত করা হয়। চেঙ্গিস খান হওয়ার পর তেমুজিন আরও 21 বছর বেঁচেছিলেন, আর সেটাই ছিল তার জীবনের স্বর্ণযুগ। সেই সময় তিনি জয় করেছিলেন চীন, ভারত, ইউরোপ ও এশিয়ার প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার অঞ্চল। 1211 সালে পশ্চিম জিন সাম্রাজ্য, 1215 সালের ঐশ্বর্যমণ্ডিত জিয়া সাম্রাজ্য, 1220 সালে প্রবল প্রতাপশালী খোয়ারেজম সাম্রাজ্য দখল করেন। এছাড়া আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিল এই মঙ্গল বাহিনী। ককেসাস ও কৃষ্ণ সাগরের আশেপাশের অঞ্চলগুলোও একে একে অন্তর্ভুক্ত হতে থাকে চেঙ্গিসের সাম্রাজ্যে। ইউরোপে চেঙ্গিসের জয়রথ পৌঁছেছিল বুলগেরিয়া হয়ে ইউক্রেন পর্যন্ত। অবাক করা ব্যাপার, চিরকাল অজেয় রাশিয়া জয় করতে চেঙ্গিস খানের বাহিনীর একটুও বেগ পেতে হয়নি। চেঙ্গিস খানের রাজ্য জয় করার পদ্ধতি ছিল ভয়াবহ রকমের বিভৎস। কোনো শহর জয়ের আগে সে শহরের মানুষদের নিঃশর্ত আত্মসমর্পণের আদেশ করা হতো। সেটা না মেনে নিলে শুরু হতো অবরোধ। তারপর এক সময় অনাহার ক্লিষ্ট নগরবাসীর উপর চালানো হতো অতর্কিত হামলা। নারী, পুরুষ, শিশু কেউই মঙ্গল বাহিনীর বর্বরতা থেকে বাঁচতে পারেনি। মারভ, বেইজিং, সমরখন্দের মতো মধ্যযুগের জনবহুল শহরগুলো মঙ্গল বাহিনীর পাশবিকতায় একদম মাটির সাথে মিশে গিয়েছিল। বর্তমান তুর্কমেনিস্তানের উরগেঞ্জ ছিল মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি। সেটিও মঙ্গল বাহিনী পুরোপুরি ধ্বংস করে ফেলে। প্রায় 12 লক্ষ মানুষের এই শহর জয় করার জন্য চেঙ্গিস খান তার বাহিনীর 50,000 সৈনিকের প্রত্যেককেই গড়ে 24 জন করে নিরীহ মানুষকে হত্যার দায়িত্ব দিয়েছিল। মঙ্গল বাহিনী যেসব এলাকায় হামলা চালাতো সেগুলো হয়ে পড়তো জনশূন্য। হাজার হাজার বর্গমাইল জুড়ে বিস্তৃত সভ্যতা পরিণত হতো ভুতুরে নগরীতে। আজও সেন্ট্রাল এশিয়ার বেশ কিছু শহরের ধ্বংসাবশেষ টিকে আছে মঙ্গল আক্রমণের ভয়াবহতার সাক্ষী হিসেবে। ধারণা করা হয় চেঙ্গিস খানের বিভিন্ন অভিযানে মারা পড়েছিল প্রায় 4 কোটির মতো সাধারণ মানুষ, যা তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 11%। অবশেষে 1227 সালে মৃত্যু হয় পৃথিবীর বুকে সবচেয়ে বড় সাম্রাজ্য বিজেতার। চেঙ্গিসের সমাধি কোথায় সেটা কেউই জানে না, কারণ তার শেষকৃত্যে উপস্থিত থাকা সবাইকে হত্যা করা হয়, আর চেঙ্গিস খানের উত্তরাধিকারীরাও সেটা গোপন রাখে। তাই আজ পর্যন্ত চেঙ্গিস খানের সমাধি এক অজানা রহস্য। চেঙ্গিস খানের জীবন কাহিনী নিয়ে এত কিছু জানার পর একটি প্রশ্ন সবার মনে আসতে বাধ্য: মানব ইতিহাসে চেঙ্গিসের স্থান তাহলে কোথায়? প্রশ্নটির উত্তর বোধহয় এত সহজ নয়। কোটি কোটি নিরীহ মানুষের হত্যাকারী যুদ্ধবাজ বর্বর এক জেনারেলকে আপনি নিছক ঘাতক হিসেবে ইতিহাসে স্থান দিতে পারবেন না, কারণ চেঙ্গিস খানের উত্থান পাল্টে দিয়েছিল পৃথিবীর চেহারা, সূচনা করেছিল নতুন এক অধ্যায়ের। তাই যতই ধিক্কার জানানো হোক, চেঙ্গিস খানের ঐতিহাসিক গুরুত্বকে কেউই অস্বীকার করতে পারবে না। আর সেজন্যই চেঙ্গিস পৃথিবীর ইতিহাসে স্থান করে নিয়েছেন ধ্বংস ও রক্তপাতের এক ভয়াল প্রতিশব্দ হিসেবে।
তবে মঙ্গোলিয়ানরা এখনও চেঙ্গিস খানকে নিয়ে গর্ব করে, তাই চেঙ্গিস খান এখনও তাদের কাছে একটি অনুপ্রেরণার নাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। রহস্য জগৎ আপনাদের প্রতিনিয়ত দিয়ে যাবে নতুন নতুন অজানা তথ্য। ধন্যবাদ।